নমস্কার, আমি বুবাই চৌধুরী, নিউজ 15 বাংলা থেকে। আজকে আমরা গঙ্গার ধারে উপস্থিত হয়েছি বেশ কিছু তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের কর্মকর্তাদের নিয়ে। আজকে আমরা একটা ডিবেটের সম্মুখীন হব। সামনেই লোকসভা নির্বাচন, অলরেডি দুটো লোকসভা নির্বাচন হয়ে গেছে এবং আগামী 7 তারিখে ফারাক্কাতে মানে দক্ষিণ মালদার যে লোকসভা নির্বাচন সেটা হতে চলেছে। তো আজকে আমরা জানবো আগামী যে লোকসভা নির্বাচন তার যে রেজাল্ট হবে বা দক্ষিণ মালদাতে যে রেজাল্ট হবে সেটা কোন দিকে যাবে, গঙ্গার জল কোন দিকে গড়াবে। চলুন আমরা পরিচয় করে নিই আমাদের কর্মকর্তাদের সাথে। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেস থেকে সায়ন্তন মিশ্র। সায়ন্তন, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যে আগামী 7 তারিখে লোকসভা নির্বাচন দক্ষিণ মালদাতে হবে, অলরেডি দুটো হয়ে গেছে। তো এই দক্ষিণ মালদাতে তোমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে দেখছো? দেখুন, দক্ষিণ মালদাতে মানুষ যেভাবে কংগ্রেস আগে ঠকিয়েছে, বিগত 15 বছর ধরে যেভাবে কংগ্রেস ঠকিয়েছে মানুষকে, তার পরবর্তী এবং বিজেপির তো কোনো অস্তিত্বই নেই দক্ষিণ মালদাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ, তার উপর দিয়ে আমাদের নির্বাচন হবে এবং উন্নয়নকে সামনে রেখে যে নির্বাচন হবে তাতে দক্ষিণ মালদাতে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে। এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। আমরা যাব কংগ্রেসের মাকসাদের কাছে। মাকসাদ একটা বড় এলিগেশন দিল, বিগত যে বছরগুলোতে কংগ্রেস এতদিন ধরে যে লিড করে আসছিল সেখানটাতে কংগ্রেস নাকি সাধারণ মানুষকে খালি ঠকিয়েছে, কি বলবে? এটা গ্রাউন্ড রিপোর্টের ওর সমীক্ষা নয়। গ্রাউন্ড রিপোর্ট এমন বলছে অ্যাকচুয়ালি মানুষ সব আমাদের দিকেই আছে। হয়তো তারা ভয়ে সন্তুষ্ট হয়ে, প্রশাসনিকের ভয়ে, এর মানুষ হয়তো টিএমসির কাছ সঙ্গে থাকছে, মিটিং মিছিলে যাচ্ছে, কিন্তু তাদের যে ব্যক্তিগত ভোটটা, তারা যে ভোটটা প্রদান করবে, সে সব জায়গায় আপনারা গিয়ে দেখুন, প্রত্যেকটা জায়গায় গ্রাউন্ড রিপোর্ট দেখুন, মানুষ কিন্তু এবার আমাদেরকে মানে কংগ্রেসের প্রার্থীকে এবার ভোটটা দিবে। কেন দিবে? কারণ তারা জানে, কারণ তারা এই যে এখন আমাদের সায়ন্তন মিশ্র ভাই বলল যে উন্নয়ন, কিসের উন্নয়ন তোমরা করেছো ভাই? শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু উন্নয়ন করেছো? যেমন বিজেপিকে প্রশ্ন করলে ওরা বলে যে রাম মন্দির হয়ে গেছে, তোমরা তেমন ঠিক প্রশ্ন করলে তোমরা লক্ষ্মীর ভাণ্ডারটা দেখিয়ে দাও। শিক্ষাটা কোথায়? সমাজ ব্যবস্থাটা কোথায়? মানুষ সব বুঝে গেছে, মানুষ সব বুঝে গিয়ে এখন ঠিক নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ কিন্তু ঠিক জায়গাটা করবে। এবার আমরা আশাবাদী, মানুষ আমাদের সঙ্গে আছে, স্বতঃস্ফূর্তভাবে আছে, এবং টিএমসি এবং বিজেপি এরা বুঝতে পেরেছে। কোথাও দেখবেন কোনো বুথে তো টিএমসির কর্মীরা ভোট চাইতে যেতে পারছে না, মানুষ তাদের যোগ্য জবাবটা দিচ্ছে। তোমার নাম? আমার নাম রৌনক সাহা, আমি বিজেপি প্রতিনিধি। রাম মন্দির নিয়ে মাকসাদ ভাই কথা বলল যে বিজেপির ভোটের যে মেন লক্ষ্য, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, কোনো কথা উন্নয়ন তো করেইনি, কোনো কিছু বলে ধর্মের দোহাই দেয় এবং রাম মন্দির একটা বড় ইস্যু সামনে রেখে এরা আগামী ভোট করাতে চাইছে, কি বলবে? দেখুন, চোখে যদি একটা মোটা মোটা কালো চশমা পড়ে থাকে তাহলে আর কিছু বলার নেই। এনারা মোদী সরকারের বাকি কাজগুলো তো দেখতে পান না। এবার জুজু দেখিয়ে মানুষকে ভয় দেখানো একটাই কি রাম মন্দির করেছে। দেখুন, রাম মন্দিরের বিষয়টা পুরোপুরি আলাদা। সেটা কোর্টের রায়ে মানুষের সে অনেক বছরের 500 বছরের মানুষের আশা ছিল যে রামলালা সেখানে যেন বিরাজ হয়। রামলালার সঙ্গে সরকারের কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে হাত নেই। দেখুন, মোদী সরকার যা বিগত দিনে কাজ করেছে এবং করছে, দেখুন দেশের অর্থব্যবস্থা মনমোহন সিং 12 নম্বরে রেখে গেছিলেন, আজ 5 নম্বরে নিয়ে এসছে। দেশের জিডিপি কোথায় ছিল, আজকে কোথায়? আজকে কত 10 বছর আগে লিটারেসি রেট কত ছিল আর এখন কত? মানুষের ইনকাম আগে কত ছিল, এখন কত, আগে দেখতে হবে। আর এই যে কংগ্রেস বলে, কংগ্রেসের যে 15 বছর থেকে এমপি আছে, আমি মনে হয় না জন্ম থেকে ওনাকে চোখে মনে হয় দেখেছি। আমি গত 7-8 বছর থেকেও ভোট দিচ্ছি, কিন্তু ওনাকে আমি ফারাক্কা বিধানসভায় কোনোদিন এসছে বলে আমার মনে পড়ে না। এবং আমার যারা সিনিয়ররাও আছে তারাও হয়তো ওনাকে খুব ভালোভাবে দেখেনি। আর বর্তমান অবস্থাতে মমতা দিদির তো বুঝতেই পারছেন, গ্রাউন্ড রিপোর্টে অভিষেক ব্যানার্জি সভা করতে আসছেন আর সিভিক পুলিশ দিয়ে মাঠ ভরাট করছেন। সেই নিয়ে ওনারা নাকি ভোটে জিতবে। আর দক্ষিণ মালদায় ওনারা বললেন নাকি আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের কি অস্তিত্ব আছে? পরশুদিন মোদিজির সভাতেই মানুষ বুঝতে পেরেছে যে সেখানে আমরা মানুষের গ্রাউন্ডে জায়গা দিতে পারিনি। 3-4 লক্ষ লোক এসছে, আমরা গ্রাউন্ডে জায়গা দিতে পারিনি। আর আমাদের হাতে তো সিভিক পুলিশ নেই যে আমরা মাঠ ভরিয়ে দিয়েছি তা দিয়ে। এটা মানুষের ভালোবাসা, মানুষের টান বিজেপির প্রতি, নরেন্দ্র মোদীজির প্রতি, ওনার কাজ দেখে মানুষ গেছে। এবং আমরা প্রচণ্ড আশাবাদী 100% যে আমাদের দিদি এখান থেকে বিজেপির লোকেরা জিতবেনই। হারাবার মতন ক্ষমতা তৃণমূল কংগ্রেসের তো নেই। গ্রাউন্ডে ওনারা 3 নম্বরে থাকবেন, এটা আমি দাবি করে বলতে পারি। একটা উনি প্রশ্ন ছুড়ে দিলেন, একটা প্রশ্ন যে সিভিক পুলিশ অর্থাৎ পুলিশ প্রশাসন দিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, কতটা সত্যি?
ওনারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে দিন না। জিতবেন, কি করবেন সেটা স্বপ্ন ওনাদের থাকবে, আর এই স্বপ্ন বারংবার ওরা দেখে যাবেন। পশ্চিমবঙ্গে ওদের কোনো জায়গা নেই। এবং ভারতবর্ষে দাঁড়িয়ে উনি বললেন যে মোদিজি বিগত দিনে কাজ করেছে এবং এখনও কাজ করছে। ওনাকে 5টা প্রকল্পের নাম বলতে বলুন মোদিজির, এবং বলুন যে বিজেপি সরকার কি কি উন্নয়নের কাজ করেছে। উনি জিডিপির কথা বলেন, আরে মূল্যবৃদ্ধি, আলুর দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর পেট্রোলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, রান্নার গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়গুলো দেখলেই তো আমরা জানতে পারবো যে কোথায় মানুষের কি অবস্থা। সাধারণ গরিব মানুষ, যারা দিন আনছে দিন খাওয়া মানুষ, তারা কি করছে, তাদের কি অবস্থা হচ্ছে, তারা কিভাবে বেঁচে থাকবে, সেই চিন্তা কিন্তু মোদিজি করেন না। উনি বড় লোকদের, আদানি আম্বানির, এটা আমরা প্রত্যেকে জানি। এই বিষয় নিয়ে কোনো কিছু বলার নেই নতুন করে বিজেপিকে। আর কংগ্রেসের কথা বলো, কংগ্রেস গ্রাউন্ড রিপোর্টের কথা বলছে। ওনারা ভালো করে জানেন যে ওনাদের কোনো অস্তিত্ব নেই, আর সিপিএমের সঙ্গে জোট করে তো আরোই কোনো লাভ নেই। তাই গ্রাউন্ড রিপোর্ট নিয়ে ওনাদের গ্রাউন্ড রিপোর্ট রাখতে বলুন, যেটা আমাদের 4 তারিখে যে রেজাল্ট পাবো তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কি ফলাফল হয়েছে এবং তাদের কি ফলাফল হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। জিডিপি নিয়ে আমি কথা বলবো। একটা জিডিপি যখন প্রশ্ন তুললই, ওয়ার্ল্ড ব্যাংক যে সমীক্ষা দিয়েছে সেই সমীক্ষা অনুযায়ী ভারতের জিডিপি গ্রোথ রেট হচ্ছে 7.5%, এবং এটা একটা, যারা উন্নতিশীল দেশ, প্রগতিশীল দেশ, সেই দেশের পক্ষে এটা কিন্তু একটা ম্যাজিক নাম্বার, ম্যাজিক একটা পার্সেন্টেজ। ঠিক আছে, এই নিয়ে আমি মাকসাদ ভাইয়ের কাছে যাব। এই যে জিডিপির যে রেট, এই রেটটা তো মোটামুটি বিগত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি জিডিপি উঠছে। মোদী সরকার থাকাকালীন একটা জিডিপি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো কংগ্রেসের নেতামন্ত্রী যারা আমাদের বক্তব্য দেয় বা যাদের কাছে আমরা শুনি, তারা কিন্তু এই জিডিপি নিয়ে সেরকমভাবে কথাবার্তা বলে না। এই যে মোদি ম্যাজিক, এই যে জিডিপি, এইটা কিভাবে দেখছে কংগ্রেস? কোনো মোদি ম্যাজিক ফদি ম্যাজিক কিচ্ছু না এখানে। এটা হচ্ছে কাগজের এটা ডকুমেন্টস, এটা হচ্ছে হাতে বানানো কাগজের। আমরা যখন নরেন্দ্র মোদী যখন 2014 সালে যখন প্রধানমন্ত্রী হয়েছিল না, তখন যখন নোটবন্দি করেছে, তখন আমরাও গিয়ে বলছিলাম যে ঠিক আছে, যখন এত শুনেছি আমরা যে দেশে অনেক দুর্নীতি হয়েছে, সুইস ব্যাংকে টাকা গেছে, কালো টাকা ফিরে আসবে, তখন আমরাও বলেছিলাম যে একবার দেখি নরেন্দ্র মোদী তো ভালো কাজ করবে। তখন আমরা নরেন্দ্র মোদীকে বাঘই ভাবছিলাম, পরে দেখা গেল ওটা বাঘই কিন্তু কাগজের বাঘ, বুঝতে পারলেন, কাগজের বাঘ। এটা বলছে জিডিপি যে ভালো এত গ্রোথ হয়েছে, 80 কোটি লোককে এখন পর্যন্ত ভিক্ষা দিতে হচ্ছে কেন, রেশন দিতে হচ্ছে কেন? শিক্ষা ব্যবস্থা কোথায় আছে? কি এমন করেছেন আপনি? ও তৃণমূল একটা কথা বললো, যে বিজেপি কথা বললো একটা, যে টিএমসি নাকি ওই সিভিক দিয়ে মাঠ ভরায়। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, দুজনে একই কয়েনের দুটো পিঠ। এরা কি বলে ওই সিভিক দিয়ে মাঠ ভরায়, আর এরা কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে, কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে, কেন্দ্রীয় সংস্থা, কথা শুনতে হবে, কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে, ইডি আর সিবিআই, ওরা প্রত্যক্ষভাবে প্রমাণ। যখন মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতা আছে, তখন কি বলে এসেছিল আপনারা জানেন? কি বলে এসেছিল? যে আমরা সব কটা নাম ধরে রেখেছি, প্রত্যেকটা ফাইল আমাদের কাছে আছে, প্রত্যেকটা সিপিএমের নেতাকে আমরা কিন্তু সেই কারাগারে পাঠাবো। কোথায় সেই কারাগার তো আছে, কিন্তু ওখানে সিপিএমের নেতারা কিন্তু কেউ নেই। ওখানে কে আছে? যারা বড় বড় বাঘ বলছিল, সুটিয়ে লাল করে দেবে বলছিল, বড় বড় না 150 কোটি টাকা পাওয়া গেছে কাদের ঘর থেকে? এটা আমাদের শ্রী নরেন্দ্র মোদীজিকে বলেছেন বাগি তো বটেই। বাগি যদি না হতেন তাহলে আজকে বিশ্বর, শুধু কাগজে নয় কাজেও, যদি কাগজেই হয় তো কাগজেও, কারণ আজকে 11 কোটি মানুষকে, 11 কোটি মাতাকে ওজালা ওজনা দিয়েছেন। কেন দিয়েছেন? বাগি না হলে দিতে পারতেন না, কারণ 60 বছর সরকার চালিয়েছেন ভারতবর্ষের রাজত্বে, একটা চন্দ্রয়ান পাঠিয়ে দিয়ে আর পাঠাতে পারেননি। কিন্তু নরেন্দ্র মোদী 10 বছর 2টো চন্দ্রয়ান পাঠিয়েছেন এবং বিশ্বে চমক লাগিয়ে দিয়েছেন। সব দেশ, আজকে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, সব দেশ চাইছে যে ভারতের সঙ্গে স্যাটেলাইট কানেক্ট করে তারা বিশ্বকে আরো এগিয়ে নিয়ে যাবে। সেটা পুরো ওয়ার্ল্ডের সব কান্ট্রি চাইছে। বাগি তো বটেই, বাগিকে মেনে নিতে হবে যে ভারতবর্ষের নরেন্দ্র মোদী যিনি আছেন উনি বাগি আছেন, বাগি থাকবেন। এইবার 400 পার হবেন, আর আরো আগে 15 বার উনি জিতবেন। নরেন্দ্র মোদীই থাকবেন, ওর আগে পিছে কেউ নেই। আমি আসবো। শুনুন, বাঘের উদাহরণ হচ্ছে, বাঘ হচ্ছে প্রত্যেককে খায়, সে মানুষ হোক যাই হোক, বনের জন্তু জানোয়ার যাকে পায় তাকে খায়, ও কাউকে চেনে না। তাই বাঘ প্রত্যেকটা গরিব মানুষকে খাচ্ছে, প্রতিনিয়ত খাচ্ছে। এবং এই বাঘ যদি থাকে, উজালা গ্যাসের কথা বললেন, আমাদের 400 টাকার সিলিন্ডার 1200 টাকা করে আজকে উজালা গ্যাসটা দেওয়া হচ্ছে। আজকে ইউপিতে কি হয়েছে 1 নম্বর রেটটা দেখে নিন। ইউপি হচ্ছে আজকে ধর্ষণে 1 নম্বর রেট। ওইসব বলে লাভ নেই, ওইসব ফালতু ধর্ষণে ওয়েস্ট বেঙ্গল। আজকে সন্দেশখালী যেতে হলে সন্দেশখালীতে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মা বোন সবাইকে ধর্ষণ করা হয়েছে, রাত বিরাত সব সময় ঘরের মধ্যে রাখা হয়েছে। আমি আসবো একটা অ্যালিগেশন নিয়ে, আমি আসবো মাকসাদের কাছে। শুনেন, তৃণমূল আর বিজেপির কাছে এসব নীতিবাচক কথা মানায় না, বুঝলেন কি না? ওরা বলছে যে রাতেবেলা পিঠে খেতে চায় না। যখন একটা মার্ডার কেসে, এখন যাকে রেপ করা হয়েছিল বিলকিস বানু, সেই বিলকিস বানুকে যখন
যারা কালপিট ছিল, যারা দোষী, যাদের জেল হয়েছিল, তাদেরকে যখন নিয়ে আসলো বের করে, তখন তাদেরকে গলায় মালা কে পরিয়েছিল? বিজেপি পরিয়েছিল। তাহলে তাদের কথা, তাদের মুখ থেকে এসব নারী বাঁচাও, বেটি বাঁচাও, নারীদের সম্মান, এদের মুখ থেকে শোনা যায় যে মোদি 7টি গ্যারেন্টি বলছে, মোদিজির গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টির কথা কী ভাবেন? মোদিজি 7 পাকে বাঁধা নিয়ে যে গ্যারেন্টিগুলো দিয়েছিল তার বউকে, সেই গ্যারেন্টিগুলো তো ঠিক রাখতে পারেনি। সেই মোদিজি, সে তার দল, তার মহিলাদের ব্যাপারে কি নিয়ে কথা বলবে? বিলকিস বানুর প্রতি অন্যায় অত্যাচার হয়েছিল কি হয়নি? বিলকিস বানুকে ন্যায় পাওয়া দরকার কিনা, তাই সেইগুলোকে নিয়ে তাদেরকে কি করে গলায় মালা পরানো হলো, এটা বিজেপির কাছ থেকে আমি আসবো। ভোট পাওয়ার জন্য, কংগ্রেস একতরফা ভোট পাওয়ার জন্য মুখে আওয়াজ কুলুপ তাদের। তারা কি কংগ্রেসের কাউন্সিলর, তিনি ব্যাঙ্গালোরের। কর্ণাটকের রাজ্য কে চালায়? কংগ্রেস। সেটা কি একতরফার একটা জাতির ভোট তো তাদের দরকার। তারা পচিত সারা জীবন করে এসেছে, বাকিরা তো তাদের কাছে ভোটের দরকার নেই। তাদের শাস্তির দাবি পর্যন্ত তুলছে না তারা, কি অর্থে একটু জানতে চাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেন টপিক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। আমাদের মেন টপিক হচ্ছে সামনের ভোটে, লোকসভা ভোটে কারা ভালো ফল করতে চলেছে। আমি খুব রিসেন্ট তৃণমূল কংগ্রেসের এগেনস্টে দুটো ইস্যু নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটি হচ্ছে একদম 2-3 দিনের ঘটনা। শেখ শাহজাহানের এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বেশ কিছু বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে, এবং তার আগের ঘটনা হচ্ছে 26,000 যে আমাদের মাস্টারমশাই যারা নিয়োগ হয়েছিল তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এবং তাদেরকে 12% সুদসহ রিটার্ন করতে বলা হয়েছে। কিভাবে দেখছে বিজেপি এটা? দেখুন, মমতা ব্যানার্জি আর কি বলবো, হাসির পাত্র তো এখন দাঁড়িয়েছেন। এই যে 25,000 যুবক যুবতী যে কাজ করছিলেন তাদের দেখুন, গুটি কয়েক সবাই যে দুর্নীতি করে পেয়েছে আমি সেটা মানছি না। হ্যাঁ, কিছু পার্সেন্ট 10% ছেলে হলো যে নিজের যোগ্যতাতে চাকরি পেয়েছে। সেই 90% চুরির টাকাতে যারা ঢুকেছে, যে তৃণমূলের এই যে পার্থ চ্যাটার্জি, বালু, কত তাদের তো রত্ন, এগুলো তারা যে ঢুকিয়েছেন, এই যে এত ছেলের পেটে লাথ পড়লো, এর দায় কিন্তু মমতা ব্যানার্জির। ঠিক আছে, অজিত পাওয়ারের নাম দেয় 25,000 শিক্ষার। শুনুন, পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা পড়াশোনা করে চাকরি পেতে চায়, টাকা দিয়ে চাকরি নয়, শিক্ষার দ্বারা পেতে চায়। বেশি বেকার পশ্চিমবঙ্গে। ঠিক আছে, লাস্ট আমরা 3 দিন আগে যে ফলাফলটা দেখেছি, 26,000 অ্যারাউন্ড যে শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে তাদের লিস্টটা, তার মধ্যে সবাই যে দুর্নীতি এতে আওতায় পড়ছে তা নয়, কিন্তু বারবার করে কোর্ট তাদের সকোচ করেছিল, তৃণমূলের যেসব মন্ত্রী বা যেসব অধিকারীরা আছেন তাদেরকে, যে আপনারা পুরো লিস্টটা দিন, যে 5,000 বা 6,000 যেসব শিক্ষার্থী বা শিক্ষক যারা দুর্নীতিগ্রস্তভাবে হয়েছিল তাদের লিস্টটা দিন। তারা লিস্ট দিতে চাননি, কারণ আরও বড় বড় রথি মহারথী তাহলে ভেতরে ঢুকবে। তাদের ওএমআর সিট ডিলিট করা হয়েছে, তাদের ওয়েবসাইট ডিলিট করা হয়েছে, তাদের যে হার্ড কপি ওএমআর সিট ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। এর জন্য তৃণমূল কংগ্রেস এই এত একটা বড় দুর্নীতি যে করেছে না শিক্ষার নিয়ে, এর জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। আমি আসতে যাবো, মাকসাদ কি বলবে? বিজেপি আর তৃণমূল এদের কাছ থেকে কি না কোনো কিছু আশা করবেন না আপনারা। এরা সবসময় এরা দুটো আমি আসবো একটা। তাহলে এই যে জিরো, ওই বলছে আসুন, এই জিরোকে নিয়ে এত ভয় কেন? এত কিসের ভয়? মানুষ জেনে গেছে, মানুষ কিন্তু এবার বুঝতে পেরেছে যে আমাদের আসল কে। আমি তৃণমূল কাছে যাবো। তুমি প্রশ্ন করলে যে সন্দেশখালিতে অস্ত্র পাওয়া গেছে, তো মাটির মোদি জানে, দিদি জানে, রাহুল জানে, কে জানে সেটা না, সবাই জানে। যখন বিজেপির কাউকে অ্যারেস্ট করা হচ্ছে তখন তারা কি বলছে যে পুলিশ এটা সাজিয়ে দিচ্ছে। তো আমরা কি এটা ভাবতে পারি না যে সিবিআই সন্দেশখালির মাটির তলায় পুতা জিনিস যদি থাকে সেটা কি এত কালারফুল ভাবে বেরাবে? ফটো দেখাচ্ছি, এত কালারফুল বেরাবে? এত সুন্দর বন্দুক একটা মাটির তলায় রাখা থাকছে, সেটা এত সুন্দর বন্দুকের কালার হতে পারে? পিস্তলের কালার মাটির তলায় থাকলে তো এটা থাকবে এরকম আসবে। যদি তাকে 4 দিনও রাখা হয়, 5 দিনও রাখা হয়, তাহলে সেটা একটু হলেও জং করে নষ্ট হবে। আজকে এত সুন্দর ভাবে ফটো দেওয়া হচ্ছে, আর শিরূপা মিত্র, প্রমাণটা কি? শিরূপা মিত্র শেখ শাহজাহান তার বাচ্চাকে বা তার ভাইপোকে বা তার কাউকে দিয়ে খেলার জন্য নিয়ে আসেনি, সেটা দিয়ে কাউকে মারার জন্য নিয়ে এসেছিল। তাহলে সেই খেলনা নয়, সেটা খেলনা নয়, সেটা একটা আর্মস, সেই আর্মসটাকে ভালো করে রাখতে হবে। অপদার্থ পুলিশ যারা কিচ্ছু হয় না, শুধুমাত্র পয়সা তুলে তারা যত্ন করে রাখা হয়েছিল বলে আজকে ভালো দেখা যাচ্ছে। বাড়িতে পেয়েছে, তার বউ বলছে যে শেখ শাহজাহানকে সে চেনে না। ঠিক আছে, আর এখানে হচ্ছে দক্ষিণ মালদা লোকসভা নিয়ে আমরা আলোচনায় এসেছি। ভারতবর্ষ রাজ্য আছে,
না, আমার প্রশ্ন হচ্ছে এই যে নতুন যে অ্যালিগেশনগুলো তৃণমূলের বিরুদ্ধে উঠছে, এটা কি দক্ষিণ মালদার যে আগামী যে 7 তারিখে ভোট, তাতে কি এফেক্ট ফেলবে কি ফেলবে? এগুলো কোনো এফেক্ট করবে না। কি করে ফেলবে? শিরূপা মিত্র ফারাক্কায় প্রচার করতে পারে না। শিরূপা মিত্র ফারাক্কা ব্যারেজে প্রচার করতে পারে না। ওরা বললো সিভিক দিয়ে নাকি আমরা মাঠ ভরাচ্ছি, আমরা সিভিক দিয়ে মাঠ ভরাচ্ছি, আর ওরা এনটিপিসির কাছ থেকে গাড়ি নিয়ে লোক নিয়ে যাচ্ছে। এনটিপিসির কাছ থেকে, আম্বুজার কাছ থেকে গাড়ি চেয়ে এনটিপিসির এমপ্লয়ীদের নিয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি নোপনদার কাছে একটা ভুল ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এনটিপিসি বা আম্বুজা বিজেপির নয়, সেটা হচ্ছে সরকারের একটা, সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মানে এই নয় যে নির্ভয়াদি বা নরেন্দ্র মোদী, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে নির্ভয়াদি বা নরেন্দ্র মোদী নয়। কেউ এটা ভুল কথা, বাসটা রেন্ট করা হয়েছে, লোক ভরাবার জন্য মানুষকে 28 টাকার পাউচ দিতে হয় না, মানুষ ভালোবাসাতে যায়। আমাদের কাছে 28 টাকা 4 লক্ষ মানুষ এনটিপিসি বা আম্বুজার বাসে যায়নি, 4 লক্ষ মানুষ, তার জন্য কতগুলো বাস লাগতে পারে সেটা দেখে নিতে হবে। মানুষের জন্য আগের বারের আমাদের এমপি ক্যান্ডিডেট ছিলেন, 5 বছরে শিরূপা মিত্রকে গঙ্গায় স্নান করতে ছাড়া কে দেখেছে? আমরা কোন বিপদে আছি কি কিসে আছি? যে এমপি ছিল ঠিক আছে, ফারাক্কা ব্যারেজের জিএম এর কাছ থেকে 100 কোটি টাকা নিয়ে গেছে হয়তো, ঠিক আছে, বোল্ডারে কাজ করার জন্য। বোল্ডারে কাজ হয়নি, এটা ওনার নামে রিপোর্ট আছে। উনি মালদার বিধায়িকা, উনি ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে রাতের অন্ধকারে দিনের অন্ধকারে কি করতে আসে সেটা উনিই বলতে পারবে, কারণ ওনার ক্যারেক্টার আমাদের ফারাক্কা বিধানসভা অন্তত ভালো করে জানে। রাতের অন্ধকারে কাজ তো হচ্ছে তৃণমূলের। রাতের অন্ধকারে কাজ কার? রাতের অন্ধকারে যদি কেউ হিরো হয় তাহলে সেটা হচ্ছে তৃণমূল। আপনি সিন্ডিকেট দেখুন, আপনি সন্দেশখালী দেখুন, আপনি কামধেনু দেখুন, আপনি ব্যারাকপুর দেখুন, যেখানে দেখবেন সেখানে রাতের অন্ধকারে কাজ করার মেন নেতা হচ্ছে তৃণমূল, মেন লোকই হচ্ছে তৃণমূল। তৃণমূলের লোক ভালোভাবে জানে রাতের অন্ধকারে কি হয়, সে বিজেপিকে শেখাতে হবে না। বিজেপি রাতেও আছে, দিনেও আছে, সন্ধ্যায় আছে, সকালে আছে। বিজেপি আমি মোদির জিডিপি আর দিদির উন্নয়নের কথা বলছি। কি উন্নয়ন করেছে? একটা লোক বিনা লোন ছাড়া একটা বাড়ি করতে পারছে না, বিনা লোন ছাড়া একটা গাড়ি কিনতে পারছে না, বিনা লোন ছাড়া কোনো কাজ করতে পারছে না। কিসে জিডিপি, কিসে উন্নয়ন বলুন তো? একটা গরিব মানুষকে জিজ্ঞাসা করুন তো, সে একটা গাড়ি কিনতে গিয়ে লোন যদি নিতে হয় তো কিসে উন্নয়ন? বলে কোনো জিডিপির মিটিং কোনো উন্নয়ন হয়নি, শুধু চুরি হয়েছে, শুধু চুরি হয়েছে। ওদের যে একটা প্ল্যাটফর্ম, ওরা যে নাট্যমঞ্চ ওরা নাটক করেন, এখানেও ঠিক তেমনটাই হচ্ছে। ওখান থেকে নরেন্দ্র মোদী বলে কি এনআরসি করব, সিএ করব, এখান থেকে মমতা ব্যানার্জি কি বলে যে আমি করতে দেবো না, ক্যা ছি হাম্মা রাম্বা এসব কিছু বলে বেড়ায় তো। আজকে আপনি লোকসভা 2024 লোকসভা দেখুন, আজকে টিএমসির কটা ক্যান্ডিডেট বিজেপির বিধায়ক ছিল, আছে এখনো তারা বিজেপির বিধায়ক হয়ে টিএমসির ক্যান্ডিডেট হয়েছে। এইসব এরা যে নাটকবাজি করছে না, এইসব নাটকবাজি মানুষ অলরেডি বুঝে গেছে। মানুষ মুদ্রা প্রশ্ন চাইছে কি, শিক্ষা ব্যবস্থাটা কি? যে শিক্ষা ব্যবস্থার ফলে আপনার বাচ্চার ভবিষ্যৎটা স্ট্রং হবে, আপনার বাচ্চার মেরুদণ্ডটা শক্ত হবে, সেই বাচ্চার মেরুদণ্ড শক্তটা হবে কিভাবে? এইভাবে এরা যেভাবে চিৎকার করে বেড়াচ্ছে, এরা যেভাবে সব বলে বেড়াচ্ছে, এসব এদের নাটক। ওরা এখানে মোদি আর এখানে মমতা একই রকম বলবে। মানুষ বলছে অ্যাকশন বলছে। আপনি বলুন প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা হয় তো? প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা হয়, মাধ্যমিক পরীক্ষার সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, এবারকার মাধ্যমিক পরীক্ষা দেখলেন আপনি যে গোটা রাস্তায় সাদা কাগজের টুকরো সব পড়ে আছে, সাদা, মনে হচ্ছে রাস্তাটা সাদা হয়ে গেছে, পিচের বদলে সাদা কাগজ দিয়ে মনে পিচ করা হয়েছে। এর দায়ভারটা কে নেবে? কাকে নিতে হবে এই দায়ভারটা? নিশ্চয়ই সরকারকে নিতে হবে। শিক্ষা ব্যবস্থাটা এমন ভেঙে পড়েছে, এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে, যাতে কোনো মানুষ তাদের সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারে। মানুষ এটা বুঝে গেছে, মানুষ বলতে চাইছে যে রূপশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা আমাকে দিচ্ছে, এটা আমার অধিকার, আমি ট্যাক্সের টাকা দিয়েছি, এটা আমি পাবো, এটা বলে মানুষের কাছ থেকে ভোটটা নেওয়া যাবে না। মানুষ শিক্ষা ব্যবস্থা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে একটা বড় অ্যালিগেশন দিল, শিক্ষা স্বাস্থ্য নিয়ে সরকার কিছু করছে না। শুনুন, শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে কিছু করছে না, তাই না? আপনি চলে যান এইমস কার, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই তো? আমি একটা কথা বলছি, এইমসে আজকে ট্রিটমেন্ট নিতে যেতে গেলে A1 ক্যাটাগরি ট্রিটমেন্ট পাওয়া যায়, ঠিক আছে? এইমস। শিক্ষা ইউপিতে আজকে যদি শিক্ষা ভালো না হতো, তাহলে আমাদের বাংলার যেসব ছেলেরা ইউপিতে কাজ করতে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, মুম্বাইয়ে, পুনেতে,
পড়াশোনা করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, ওখানকার শিক্ষা ব্যবস্থা ভালো আছে বলে ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, শিক্ষা ব্যবস্থা ভালো আছে বলে এখান থেকে ওখানে যাচ্ছে। আর বলছি ওয়েস্ট বেঙ্গলে যেদিন বিজেপি রাজত্ব করবে, যেদিন বিজেপি এখানে আসবে, যেখানে সরকার গঠন করবে, সেদিন এখানকারও শিক্ষা ব্যবস্থা ভালো করে দেবে, আমরা কোনো কংগ্রেসের দেখেছি না। আমরা কংগ্রেস এখানে কংগ্রেস সিপিএম জোট যে করছে, যে কংগ্রেসের লোক বলছে। ফারাক্কাতে কংগ্রেস বলতে ছিল মইনুল হক চলে যাওয়ার পরে ফারাক্কাতে কংগ্রেস কে, এইটা হচ্ছে প্রথম কথা, যে কংগ্রেসে যে প্রার্থী আসবে কংগ্রেসের লিডিংটা কে। মইনুল হক চলে গেছে, কংগ্রেস বলে কেউ নেই। খুব 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 ভালো একটা পয়েন্ট। জবাব আছে। মইনুল হক ছিল ফারাক্কাতে কংগ্রেসের প্রধান মুখ ছিল, স্বীকার করছি, এবং সেখান থেকে উনি চলে গেছেন হ্যাঁ। তৃণমূলে। এখন ফ্রন্টে কে, কেন? কাকে দেখে লোকে ভোট দেবে? কেন পঞ্চায়েত ভোট কাকে দেখে লোক দিয়েছিল? পঞ্চায়েত ভোট তো হয়েছিল। এই বিজেপি আর তৃণমূল যদি মাঝখানে ভোটের কাউন্টিংটা, গণনাটা বন্ধ না করে দিত, তাহলে আজকে ভোটের ফলাফল কিন্তু অন্য হতো। তারপরেও কংগ্রেসের রেজাল্ট একবারে একটা রিমার্কেবল হয়েছে। মইনুল হক তো নেই, মইনুল হক থাকলে কি পার্টি থাকবে? মইনুল হক থাকলে পার্টি থাকবে না? মইনুল হক থাকলে পার্টি থাকবে কংগ্রেস পার্টি, তাছাড়া কেউ নেই। এটা শুধু ভারত না, যারা মইনুল হকের সাথে ছিল, যারা ওদের সাঙ্গপাঙ্গ ছিল, যাদের ওদের পিছ থেকে কিছু ইনকাম হচ্ছিল, তারা সঙ্গে থেকে গেছে। যারা প্রকৃত কংগ্রেস প্রেমী, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃত সমাজপ্রেমী, তারা কিন্তু কংগ্রেসে আছে এবং তারা কংগ্রেসে ভোট করবে, বুক ফুলিয়ে ভোট করবে। মইনুল হক কোনো ফ্যাক্টর নয় এখানে। মইনুল হক নিজের 100% শক্তি লাগিয়ে দিল, এই ভোটে একটা ভোট পাবে না, জিরো। মইনুল হক তৃণমূল বলছে যে রূপা মিত্র প্রচার করতে পারছে না, কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে রূপা মিত্র কেন আসছে না? জানছে যে তৃণমূল তার হয়ে ভোট করে নিচ্ছে ফারাক্কার বুকে, তার জন্য তৃণমূল ভোট করতে আসতে পারছে। মইনুল হক কোনো ফ্যাক্টরি না, কি বলবেন? এটা অবাস্তব কথা, এটা অবাস্তব কথা। ফারাক্কা বিধানসভায় মইনুল হক, মনিরুল ইসলাম ফ্যাক্টর নয়। রানিং বিধায়ক মনিরুল ইসলাম, এক্স বিধায়ক মইনুল হক ফারাক্কার এলাকায় যে বলল মইনুল হকের দৌলতে ভোট পাবে না, সে আদৌ অন ক্যামেরার সামনে বলল, আর বাস্তবে যে সে নিজে কি ভাববে সেটাও চিন্তার ব্যাপার আছে। শ্রীরূপা মিত্র দিকে নিয়ে কথা বলবো। শ্রীরূপা মিত্র নাকি এই দক্ষিণ মালদাতে সেরকম ভাবে ফারাক্কা, বিশেষ করে ফারাক্কার মধ্যে যেখানে ডিবেটটা হচ্ছে, সেখানে সেরকম ভাবে টাইম দেয় না। ঠিক আছে, দেখুন গত দিনেও দিদি এখানে প্রচার করে গেছেন এবং আগামী 30 তারিখেও দিদি এখানে প্রচার করবেন। দেখুন এটা বিধানসভা ভোট না যে পুরো শুধু একটা বিধানসভা, লোকসভা ভোট। এটা 7টা কনস্টিটিউয়েন্সি আছে, এর মধ্যে ওনাকে ঘুরতে হয়, প্রচার করতে হয়। তিনি এবার যদি বাড়িতে বসে থাকেন, আমাদের প্রচার আমি তো আর তৃণমূল পার্টি অফিস বা কংগ্রেস পার্টি অফিসে গিয়ে দেখাবো না, আমি প্রচার করছি। এবং আবল তাবল বকে যদি ভোট পাওয়া যেত, আর কংগ্রেস যে বলছে, আমি বলবো আবু আফসেদ খান কে? কংগ্রেসেরই তো, উনি দল ছাড়েননি তো। উনি প্রেসকে দাও বিবৃতিতে কি বলেছেন একটু জানতে চাই। তিনি ভূয়সী প্রশংসা করেছেন। যারা বিজেপির নেতা নেত্রী আছে তাদের বাড়িতেই শ্রীরূপা মিত্র প্রচার করতে যাচ্ছে। শ্রীরূপাদি বহু কাজ করেছেন, যার জন্য শ্রীরূপাদিকে অত টাইম দিতে হয় না ফিল্ডে, অনেক কাজ করেছেন। প্রতিপক্ষ বিপক্ষ সবাই নিয়ে এই ডিবেট বেশ গরম হয়ে উঠেছে, যথেষ্ট গরম হয়ে উঠেছে। তারা এবং তার যে বিজেপি এবং তৃণমূল লোকেরা যদি বলে যে চপ ভাজা একটা শিল্প, পকোড়া একটা শিল্প, তারা যদি বলে যে সেলফি জোন একটা হচ্ছে উন্নয়ন, তাতে আর অবাস্তবের কি আছে? মানুষ জানে কোনটা শিল্প, কোনটা চপ, কোনটা মুড়ি, আর কোনটা সেলফি জোন। এই ডিবেট যথেষ্ট গরম হয়ে উঠেছে এবং আগামী যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেটাতে কি ফলাফল হতে চলেছে এখনো তার কনক্লুশনে এসে আমরা পৌঁছাতে পারিনি। আমরা আরো যাব, আমাদের এরা সবাই থাকবে। একটা ছোট বিরতির পর আমি আসছি। ফিরে এলাম বিরতির পর। আমাদের লাস্ট প্রসঙ্গ ছিল শিক্ষা নিয়ে। আমি মাকসাদের কাছে যাব। পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা, স্কুল, প্রাইভেট স্কুলগুলো এত রমরমায়, এত পয়সা নিয়েও তারা একটা বড় মার্কেট তৈরি করে, যারা ব্যবসা করছে, সেখানে সরকারি স্কুলগুলোতে টিচার পাওয়া যাচ্ছে না, তার উপর এতগুলো টিচার ছাঁটাই, কি বলবে? আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? আমার ছেলে সরকারি স্কুলে পড়ে। সরকারি স্কুলে পড়ে তো আপনি
কোন এই যে এখানে যতগুলো স্কুল আছে ফারাক্কাবাড়ি যতগুলো স্কুল আছে, ওখানে কতগুলো টিচার আছে নিযুক্ত, কতগুলো বেতন দেওয়া হয়? তারা আমাদের যে বাচ্চাগুলো সরকারি স্কুলে পড়ে তারা ঠিক মতন শিক্ষা পায় তো? তারা শুধু যায় ওখানে, মিড ডে মিলটা খায় আর চলে আসে এখানে। আর যারা একটু সচেতন, যাদের কাছে একটু পয়সা আছে, তারা কিন্তু তারা সরকারি স্কুলে পড়ানোর চেষ্টাই করে না। তারা জানে এখানে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, কারণ এখানে মিড ডে মিল আর এটা করে বাড়ি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তারা সব যাদের কাছে পয়সা আছে তারা যায় এবং তারাই কম্পিটিশনে বসে এবং তারাই একটু শিক্ষাগত যোগ্যতা অর্জন করে। আর বাকি যারা সাধারণ মানুষের বাচ্চা আছে, আমাদের মতো সাধারণ ছেলেদের বাচ্চারা, তারা কিন্তু তাদেরকে সরকারি স্কুলে পড়তে হয়। এবং শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে এই সরকার। আমি একটু আগে বললাম না আপনাকে যে মাধ্যমিক পরীক্ষায় দেখেন কীভাবে টুকলি উড়াচ্ছে। একটা গ্র্যাজুয়েশনের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর বানান লিখতে পারে না, এটা আমাদের দেশের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা। একটা ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর বানান লিখতে পারে না, গ্র্যাজুয়েশনের ছেলে, 5th সেমিস্টারের ছেলে, 6th সেমিস্টারের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর বানান লিখতে পারে না। এই দায়ভারটা কে নেবে? আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদেরকে বলছি। তার আগে আমি বলবো, উনি একজন সরকারি কলেজের শিক্ষক, অধ্যাপক। তো ওনাকে আমি প্রশ্ন করতে যাই, উনি কদিন কলেজে প্রেজেন্ট থাকেন এই বিষয়টা ওনাকে বলতে হবে আজকে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে উনি শিক্ষা ব্যবস্থার ভেঙে পড়ার কথা বলছেন, আর উনি নিজে একজন অধ্যাপক হয়ে কলেজে পৌঁছান না। তাহলে এই দায়টা কে নেবে? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের কেউ এসে দেখতে যাবে না। তাহলে ওনাকে সেটা দেখতে হবে যে উনি কেন কলেজে পৌঁছান না। ওনাদের মতো কিছু শিক্ষকের জন্য আজকে শিক্ষা ব্যবস্থার এই বেহাল অবস্থা দাঁড়িয়েছে, তাই ওনাকে এই জবাবটা দিতে হবে। ও মাঝে মধ্যে কলেজ যাও, কলেজ ইউনিয়নের, যেহেতু এখনো স্টুডেন্ট নয় কিন্তু তাও নেতাগিরি করতেও কলেজে যায়। ও কলেজ স্টুডেন্ট না, আমরা কি জানি কলেজের ইউনিয়নের ছেলেরা কারা হবে? যারা কলেজের বর্তমান রানিং স্টুডেন্ট হবে তারাই কলেজ ইউনিয়ন হবে। ও কলেজ কিন্তু পড়াশোনা করে না, অনেক আগে পাস করে, জানি না এখন পড়ছি কি না জানি না আমি, কিন্তু কলেজেরও ছাত্র না, কিন্তু কলেজে গিয়ে সারাক্ষণ ও বসে থাকে। আর ও আমাকে প্রত্যেকদিন দেখতে পাই, আমি ওকে ডাইরেক্ট প্রশ্ন উত্তর দিচ্ছি, ও আমাকে প্রত্যেকদিন দেখতে পাই। আমি যথা সময়ে যথারীতি আমি কিন্তু কলেজে যাই এবং কলেজে যত সময় আমি কলেজে ক্লাস করি, সময় দিই, যা করার কলেজের কাজগুলো আমি করে আসি। এইসব জোরে জোরে চিৎকার করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। মানুষ জানতে চাইছে শিক্ষার কথা, উল্টা পাল্টা কথা বলে মানুষকে বোঝানো যাবে না। ওইসব উল্টা পাল্টা কথা বলা যাবে না। আর আরেকটা কথা হলো কংগ্রেস সরকার RTI অ্যাক্ট চালু করেছিল। তোমার যদি এত সমস্যা আছে, তুমি RTI করে তুমি দেখো না রে বাবা, তোমার সমস্যা কোথায়? বিজেপির মতন তো এটা না, বিজেপির মতন তৃণমূল না। বিজেপির কথা বলি, সবকিছু RTI অ্যাক্ট থেকে PM কেয়ার ফান্ডগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। এটা নাকি হিসাব নেওয়া যাবে না। কংগ্রেস সরকার একটা আইন এনেছিল, তোমার যদি কোনো কিছু জানার থাকে তোমার কাছে সেই ক্ষমতাটা আছে, এটা কংগ্রেস সরকারই করেছে। আমি আসবো। কি বলবো যে ডেলিগেশন দিল? দেখুন, PM কেয়ার ফান্ডের ব্যাপার যে উনি বলছেন যে RTI আওতায় নাই, ঠিক আছে, করোনাকালে একটু যেহেতু সেটা করা হয়েছিল, হ্যাঁ। আর তার আগে PM কেয়ার যে ফান্ড ছিল তার প্রেসিডেন্ট কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট কেন থাকতো? আমি একটু জবাব চাই ওনার কাছে যে কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট কোন যোগ্যতা রাখে PM কেয়ার ফান্ডের প্রেসিডেন্ট থাকার? আমি এটুকু জানতে চাই। PM রিলিফ ফান্ড একটা ছিল আগে থেকে, PM রিলিফ ফান্ড একটা ছিল। নরেন্দ্র মোদীর কি এমন দরকার পড়লো সেই ফান্ডটাকে বাদ দিয়ে PM কেয়ার ফান্ড একটা তৈরি করা হলো এবং সেটাকে RTI থেকে বাইরে দেওয়া হলো। এটা তো চোররা একমাত্র করতে পারে। আর একটা কথা, কত বড় চোর বলতে হচ্ছে। এবার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমরা বলছি যে আমরা দেশে রাম রাজ্য তৈরি করব, রামের রাজ্য তৈরি করব। আর সেই রাম রাজ্য তৈরি করতে গিয়ে বিপ এক্সপোর্ট কোম্পানি থেকে 800 কোটি টাকা চাঁদা নিতে হলো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। এই লজ্জা কার? মানুষ জানে না। মানুষ চাঁদা আর ডোনেশনের মধ্যে আমার মনে হয় যে কোনো একটা জায়গায় হচ্ছে। আমি যাই হোক না কেন, একটা কথা আমি বলে দিতে চাই, রাম মন্দির বিজেপির নয়, রাম মন্দির হচ্ছে ভারতের সমস্ত সনাতনীদের, ইভেন পুরো বিশ্বের সমস্ত সনাতনীদের, যার জন্য রাম মন্দির নিয়ে কারো কোনো কিছু বলার অধিকার নেই। রাম মন্দির ভারতের সমস্ত সনাতনী মানুষদের, ঠিক আছে। আর যেটা ফান্ড বলছে যে ফান্ড চুরি করে দিচ্ছে বা ফান্ড ওখান থেকে চাঁদা নিয়েছে, চাঁদা বিজেপি সরকার চায়নি, বিজেপি সরকার বলতে চায়নি। রাম মন্দিরের যেসব কমিটি আছে সেই সব কমিটিকে তারা অনুদান দিয়েছে। সেই জিনিসটার মধ্যে ডিফারেন্স কংগ্রেসকে বুঝতে হবে। কংগ্রেস 60 বছর যা করেছে না, আর 70 বছর, কারণ 100 বছর ওই জায়গাটা পাবে না। যা লুট করার তা করে নিয়েছে। নিজের পার্টি ফান্ডের টাকার হিসাব রাখতে পারে না, ইনকাম ট্যাক্স তাদের অ্যাকাউন্ট সিজ করেছে, তারা আবার টাকার হিসাব চাইছে ইলেকট্রাল বন্ডের। এর থেকে হাসির বড় কিছু হতে পারে না। করুন, কয়লা ঘোটালাতে কে প্রথমে সরকার হারিয়েছে? কংগ্রেস। 2G স্পেকট্রাম কে সরকার হারিয়েছে? কংগ্রেস। প্রুভ হয়নি, কে বললো? কোর্টে প্রুভ হয়েছে। চোর তারা, তাদের সরকার চোর। আমি বলতে চাইছি তাদের সরকার চোর বলে আছে। 2014-তে হেরেছে, এইবারও হারবে। আজকে 42টা দাঁড়িয়েছে। আজকে বন্ড নিয়ে যেটা বললো, এটা ঘটনা যে
এত কোম্পানির কাছ থেকে টাকা তুলেছে বিজেপি গভর্নমেন্ট, যে ওষুধের দাম সবকিছু বেড়েছে, মানে বাজার দর আকাশ ছোঁয়া। এটা বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালে আছে, এখন বিজেপি গভর্নমেন্টেরই দায় পড়তে হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই বলবা না কেন, যেটা রাম মন্দির নিয়ে বললো, যেটা সনাতনী হিন্দুদের, এটা আমরাও জয় শ্রীরাম বলি, আমরাও জয় শ্রীরাম বলি, কিন্তু আমরা ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলি না। বিজেপি ঝান্ডা ঘাড়ে নিয়ে জয় শ্রীরাম, তার মানে বিজেপির জয় শ্রীরাম, বিজেপির জয় শ্রীরাম। তৃণমূলের চাকরিদার থাকবে না, পার্টি অফিসে ঢুকতে দেবে না, ছেড়ে একবার ভোট কর, রামকে ছেড়ে ভোট কর। জয় শ্রীরাম বলতে গেলে ঝান্ডা নিতে হবে না। আমরা তো তৃণমূল করি, আমরা বলছি জয় শ্রীরাম, আমরা বলছি জয় শ্রীরাম, রাম আমাদের ঝান্ডা। আমি মাকসাদের কাছে যাব। যখন রাম মন্দির হয়ে যায়, যখন রাম মন্দির আমি একটা কথা স্বীকার করলাম, আমি জানি এটা, যেহেতু একটু সচেতন থাকে, আমি জানি এটা যে রাম মন্দির হচ্ছে সনাতনী ধর্মাবলম্বী ভাইদের একটা আস্থার জন্য এরা টাকা দিয়ে চাঁদা দিয়ে এটা করেছে, এটা জানি আমি। সেই টাকা দিয়ে রাম মন্দির স্থাপন হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি সেই রাম মন্দির হওয়ার পর ঘোষণা করে দিচ্ছে যে অযোধ্যাতে রাম মন্দির হয়েছে, আমাদের এখানে দীঘাপুরীতে একটা মন্দির তৈরি করব। সেই মন্দির টাকা তৈরি করার জন্য পাবলিক কি টাকা দিয়েছে? সনাতনী ধর্মী টাকা দিয়েছে না সরকারি ফান্ডে টাকা থেকে সেই রাম মন্দির এই মন্দিরটা তৈরি করা হয়েছে? এটা কে? এইটা এইসব যে মন্দির নিয়ে এরা যে একটু আগে লড়াই করছিল, এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট, নাটকের মঞ্চ, এটা আর কিছুই না। মানুষ সব জানে যে এটা আমরা মোদি আর মমতা। আমরা আসবো শিক্ষা ব্যবস্থার আরেকটা পার্ট সবুজ সাথী প্রকল্প। শিক্ষা ব্যবস্থার আরেকটা পার্ট সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্পের সাইকেল সেটা বাংলাদেশের হাটে বিক্রি হচ্ছে 8,000 টাকা করে, ঠিক আছে। এই নিয়ে আমরা বিজেপির কাছে যাবো। বিজেপি কি বলবেন? সবুজ সাথীর সাইকেল যেটা স্টুডেন্টদের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেই সাইকেল বাংলাদেশের হাটে পাওয়া যাচ্ছে 8,000 টাকা করে। এতে আবার আচমকা মানে চমকে যাওয়ার কি আছে? শুধু সাইকেল গেছে, আরে মানুষের পশ্চিমবঙ্গের মানুষ এখন বাংলাদেশ। আমি বলছি বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপারসন রত্না বিশ্বাস, তিনি ওপেন বলেছেন ভোটের 4 মাস আগে যে যারা বাইরে থেকে এসছেন একটু জাকিরদার সঙ্গে সম্পর্ক করবেন। কে জাকিরদার? তৃণমূল নেতা, ওনার সেটিংটা একটু ভালো আছে, ভোটার কার্ড করে দিবেন। যেই দেশ থেকে ভোটার আসে সেই দেশে আবার সবুজ সাথী সাইকেল যাওয়াটা কি আমরা আশ্চর্য ব্যাপার, কারণ সবুজ চুরি হয়। আজকে বিএসএফ কাদের, সেন্ট্রাল ফোর্স কাদের, এই বিষয়গুলো তো বিজেপি নেতাকে জানতে হবে। তাহলে আজকে সমস্ত কিছু পাস হচ্ছে, ওই দেশ থেকে লোক আসতে পারছে, সাইকেল যাচ্ছে, তাহলে এর যে দায়িত্ব সেটা নিতে হবে বিজেপিকে। সাইকেল কি আপনারা দেখছেন না বাচ্চারা চালায়? স্কুলের বাচ্চারা চালায় সবুজ সাথী সাইকেল। এটা সিপিএম এর আমলে 34 বছরে কোয়ালিটি কন্ট্রোল করার দায়িত্ব যারা চালাচ্ছে তারা। আমি অমিতের কাছে আসবো ডিফেন্সিভ একটা কথাবার্তা নিয়ে। বিজেপির সেন্ট্রালের ফোর্স সব নিয়ে আমি আসবো। আমি আসবো। বাংলাদেশে কি করে সাইকেলটা পাওয়া যায়? সরকারি রাজ্য সরকারের সাইকেল বাংলাদেশের হাটে পাওয়া যাচ্ছে, যে পদ দিয়ে যাচ্ছে সেই পদে রক্ষণাবেক্ষণ দায়িত্ব কে? একদম সেন্ট্রাল না? একদম। আমি বলছি, আমি শুরু থেকে একটা কথা বলছি, মানুষ জানে যে এই লোকসভা ভোটে বিজেপির 6টা এমন ক্যান্ডিডেট আছে যারা টিএমসি লোকসভাতে টিকিট পেয়েছে। টিএমসি টিকিট সেটিং ভাই, এটা সেটিং। দেখুন বলি, ইন্ডিয়া অ্যালায়েন্সের অবস্থা এখন, ইন্ডিয়া অ্যালায়েন্স, ওটা ইন্ডিয়া না, নাম দিয়েই তো আর ভোট পাওয়া যায় না মানুষের কাছে। হায়রে ওনাদের জোট। ওয়াইনাডে যেখানে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন, ডি রাজার স্ত্রী যিনি হচ্ছেন সিপিআই এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ওনার নাম হচ্ছে অ্যানি রাজা। তিনি একটু রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন দাঁড়িয়েছেন একটু আমি জানতে চাই কংগ্রেসের কাছে। ওনার জোট করে তবলা বাজান, এই তবলাটার আওয়াজটা কতদূর পর্যন্ত যায়? আমি আসবো, এই প্রশ্ন নিয়ে আমি আসছি। আমি মাকসাদ, আমি তার আগে একটা প্রশ্নের উত্তর নিয়ে নিই। সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স, তা সত্ত্বেও সাইকেল পাচার হচ্ছে, ভোটার পাচার হচ্ছে, অ্যালিগেশন। দেখুন, সাইকেল পাচার হচ্ছে বিএসএফ এর বিএসএফ এর হাত দিয়ে, সেটা একবারে বাজে এলিগেশন। একটা কথা আমি তো শুনেছি কংগ্রেসের তৃণমূলের শুনেছি ওয়েস্ট বেঙ্গলে এত জমি চুরি হয়েছে যে
সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট যে ফেন্সিংটা লাগানোর চেষ্টা করছে আজকে 10 বছর ধরে, সেই জমি এখন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিতে পারেনি, যার জন্য কিছু কিছু জায়গায় এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট ফেন্সিং বা লাগাতে পারেনি, বর্ডারের যে ওয়াল সেটা করতে পারেনি। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে যে আমাদের এখান থেকে পুরো চায়না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তো চাইছে যেন পুরো নর্থ ইস্টটাকে, পুরো নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টটাকে পুরো ফেন্সিং এবং ওয়াল দিয়ে ঘিরে দেবে। আপনাকে বলছি আমি, এটা পুরোপুরি তৃণমূল তাদের ওপারের যে সন্ত্রাসবাদীরা আছে তাদের সঙ্গে মিলেমিশে এই সাইকেলগুলোকে গঙ্গার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। চোরদের কোনো কালার হয় না, চোরদের কোনো রং হয় না। আমি বলছি চোর কোনো দলের নেই, কিন্তু তৃণমূলের দলে সব থেকে বেশি চোর আছে। চক্রান্তভাবে বাংলাদেশে পাঠিয়েছে। আমাদের সরকার সাইকেল কোনো রং দেখে দেয়নি, সবাই সাইকেল পেয়েছে স্টুডেন্ট। বিজেপি যাদের বাচ্চাদের গার্জিয়ানরা বিজেপি করে, তারা একত্রিত করে বর্ডারের ফোর্সের মাধ্যমে এটা ওপারে পাঠিয়েছে। আমি আসবো। সাইকেল তৃণমূলের সরকার দেয়, সেই সাইকেল স্কুলে যখন বাচ্চারা যখন নিয়ে আসে না, যখন স্কুল থেকে যখন নিয়ে আসে তখন তারা দাম দিয়ে শুরু করে। যেমন হবে ঠিক রেশন নিতে যায় মানুষ ঠিকই, আর রেশন নিয়ে যেতে যেতে রাস্তায় কিন্তু বিক্রি করে দেয়, সে 10 টাকা 15 টাকা করে বিক্রি করে দেয়। এই যে সাইকেলটা ঠিক যেমন নিয়ে আসছে, সাইকেলটা যখন নিয়ে এসে যখন তারা বাড়ি পর্যন্ত পৌঁছায় না, রাস্তাতে 600 টাকা 700 টাকা তারা বিক্রি করে দেয়। সাইকেলের কোয়ালিটি এতটা খারাপ যে 700 টাকা 800 টাকা তো মানুষ কিনতে চায় না, ঠিক আছে। আর এই যেটা বললো যে কিভাবে পৌঁছাচ্ছে জানে না বলে, জানবে কি করে? তলে সিটিং তাহলে কিভাবে জানবে? মিস্টার ইন্ডিয়া ছিল এখান থেকে, গায়েব হয়ে গেছিল এখান থেকে। আচ্ছা আমি প্রতিনিধি একটা কথা বারংবার বলছেন যে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে। কিভাবে যে সেটিং আছে সেটা অধীর চৌধুরীর বক্তব্য দেখলে বোঝা যায়। আজকে যত প্রেস যখনই উনি সাংবাদিক বৈঠক করেন না কেন, উনি কোনোদিনও শুনতে পেয়েছেন বিজেপির নামে একটা কথা বলেছে? উনি যখনই বসেন আক্রমণ কাকে? তৃণমূলকে। কারণ উনি জানেন যে আমি এবার তৃণমূলের প্রার্থীর ইউসুফ পাঠানের কাছে হারবো এবং তার পরবর্তী আমার জায়গাটা হচ্ছে বিজেপিকে আমাকে বাঁচার জন্য বিজেপিতে পৌঁছাতে হবে। তাই বিজেপিকে সেফ সাইডে রেখে উনি তৃণমূলকে আক্রমণ করে যাচ্ছেন। আমি কংগ্রেসের সেই নীতি আমি আসবো পরবর্তী প্রশ্নে। শামশেরগঞ্জের ভাঙন আমরা বিগত আগের বছরও দেখেছি। শামশেরগঞ্জের মানুষ গঙ্গা ভাঙন নিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়েছিল, অনেক বড় বড় গ্রাম এবং অনেক বড় বড় বাড়ি তলিয়ে গেছে। দক্ষিণ মালদার যে পার্টিরা রয়েছে তারা খালি রাজনীতি করে গেছে, সমস্যার সমাধান কেউ করেনি। আমি যাব কংগ্রেসের কাছে। হ্যাঁ, মালদাতে একটা বৈঠক হয়েছিল, সম্ভবত রবীন্দ্র সদনে বৈঠক হয়েছিল, মমতা ব্যানার্জি এসেছিলেন। তো ওখানকার একজন কাউন্সিলর তিনি একজন দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছেন, সবাই হয়তো জানা আছে, ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, যে দিদি আমাদের ওইখানে গঙ্গা ভাঙন, শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের একটা সমস্যা। শুধু দিদি এই গঙ্গা ভাঙন শব্দটা শুনেই তারপর বলছিল চুপ করো তো, বসে থাকো তো, আমার ওসব দরকার নাই, কত পাবো আমি, কোথায় থেকে দিব? আমি কে বলেছিল গঙ্গার ধারে বাড়ি বানাতে? আমি কি মা গঙ্গাকে বলবো যে মা গঙ্গা তুমি কেটো না, তুমি কাটা বন্ধ হয়ে যাবে? এটা একটা মুখ্যমন্ত্রীর বয়ান সোশ্যাল মিডিয়ায় ছিল। তারপরে কি বলছে যে আমার কাছে এত টাকা আছে নাকি, লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে দিতে সব টাকা শেষ হয়ে যায়, আমি কোথা থেকে টাকা পাবো, কোথা থেকে উন্নয়ন করবো? তো যখন 500 টাকা দিতে তোমার এতটা হচ্ছে, তোমার উন্নয়ন করার জন্য টাকা ছিল না, একটা পুরো দেশ বস্তি, একটা সমাজ, একটা নগর, একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে, তার জন্য তোমার কাছে টাকা নেই। আর নিজেদের ঘরে ভোট নেওয়ার জন্য বোকা ওই সব করে 500 টাকা 1000 টাকা তুমি টাকাটা কোথা থেকে পাবে? আজকে রাজ্যে ঋণ কত টাকায় ঋণ ছিল, আর আজকে ঋণ কত, সেই হিসাব আপনাদের কাছে। ওনাদের সংসদ কি করেছেন? গঙ্গা ভাঙন নিয়ে কতবার কথা বলেছেন সংসদে, কতদিন উনি সংসদে প্রেজেন্ট ছিলেন সংসদে, এই বিষয়গুলো কি উনি বলতে পারবেন? উনি এত কথা বলছেন গঙ্গা ভাঙন, আজকে কে গঙ্গা ভাঙন ঠিক করলো, কার মাধ্যম দিয়ে হলো? যতই কথা বলুন উনি ভাইরালের কথা বলছেন, বাস্তবটা কি? ওনাকে বাস্তবের মাটিতে বসতে বলুন, আকাশে হাওয়ায় ভাসতে মানা করুন। উনি যেভাবে আকাশের হাওয়ায় ভাসছেন, কখন পড়বেন এমনিতেই পড়ে গেছেন। আমি আসছি